পশ্চিম এশিয়ার সবচেয়ে কাছে দুই বন্ধু সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরশাহী এখন একে অপরের সবচেয়ে বড় প্রতিযোগী। কিন্তু কিভাবে একসময় যাদেরকে বলা হতো লৌহ ভাই, তাদের সম্পর্কটা এমন তিক্ত হলো কেন? চলুন এই সোর্স মেটেরিয়ালের উপর ভিত্তি করে এই সম্পর্কের টানাপোড়েনের গভীরে যাওয়া যাক। এদের সম্পর্কটা কিন্তু আজকের নয়, কয়েক দশক পুরনো। সেই ৬০-এর দশক থেকে তারা শুধু পাশাপাশি দুটো দেশই ছিল না, ছিল একে অপরের সবচেয়ে বড় কৌশলগত পার্টনার। সারা দুনিয়ার তেলের দাম কি হবে সেটা অনেকটাই ঠিক হতো তাদের কথায়। আর তাদের এই জোটকে বোঝানোর জন্য একটা শব্দ ব্যবহার করা হতো, লৌহ ভাই বা আয়রন ব্রাদার্স। মানে সম্পর্কটা লোহার মতো শক্ত, যা ভাঙা প্রায় অসম্ভব। অন্তত তখন ওইলই মনে করা হতো। তাহলে আসল প্রশ্নটা হলো, কি এমন হলো যে এই লৌহ ভাইদের বন্ধুত্বে ফাটল ধরল? কেন তারা এখন একে অপরের বিরুদ্ধে, বলতে গেলে তলোয়ারের শান দিচ্ছে? এই বিশ্লেষণটিতে ঠিক এই কারণগুলোই আমরা খুঁজে বের করব। সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? এই লড়াইটা কিন্তু সরাসরি শুরু হয়নি। এর শুরুটা হয়েছিল অন্য দেশের মাটিতে, যেটাকে বলে প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধ। মানে নিজেরা সরাসরি না লড়ে অন্য দেশের বিভিন্ন গ্রুপকে সাপোর্ট দিয়ে একে অপরের স্বার্থে ঘা দেওয়া। এই দূরত্বের শুরুটা হয় ইয়েমেনের গৃহযুদ্ধ দিয়ে। এখানেই তাদের বন্ধুত্বের দেয়ালে প্রথম বড়সড় ফাটলটা ধরে, কারণ প্রথমবারের মতো তাদের নিজ নিজ দেশের স্বার্থ একে অপরের বিরুদ্ধে চলে গিয়েছিল। দেখুন, এখানে তাদের দুজনের লক্ষ্যটা একদম আলাদা। সৌদি আরব চাইছিল হুথি বিদ্রোহীদের থেকে নিজেদের বর্ডার বাঁচাতে। তাদের জন্য এটা ছিল অস্তিত্বের প্রশ্ন। আর অন্যদিকে আমির শাহীর নজর ছিল আরও বড় খেলার দিকে। তারা চাইছিল এডেন আর মুকাল্লার মতো স্ট্র্যাটেজিক সমুদ্র বন্দরগুলো কন্ট্রোল করতে। তো আমির শাহী যখন দক্ষিণের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসিকে অস্ত্র দেয়া শুরু করল, সৌদি আরব এটাকে একটা রেড লাইন হিসেবে দেখল। আর ব্যাস, এখান থেকেই সংঘাতের শুরু। ইয়েমেনের পর এই ছায়াযুদ্ধের আগুন ছড়াল সুদানে। ২০২৩ সালের গৃহযুদ্ধ তাদের জন্য দ্বিতীয় একটা ব্যাটলফিল্ড হয়ে উঠল। আর এখানেও তারা একে অপরের বিরোধী শক্তিকে সাপোর্ট দিয়ে নিজেদের প্রভাব বাড়াতে চাইল, যা তাদের সম্পর্ককে আরও খারাপ করে দিল। সুদানেও তাদের উদ্দেশ্য ছিল একদম আলাদা। দেখুন, সৌদি আরব সাপোর্ট দিচ্ছিল সুদানের সরকারি আর্মি মানে এসএএফকে। তাদের লক্ষ্য ছিল সাহেল অঞ্চলে নিজেদের ভূরাজনৈতিক প্রভাব ধরে রাখা। আর আমির শাহের উদ্দেশ্য আরও সরাসরি, আরও বেশি অর্থনৈতিক। তারা সাপোর্ট দিচ্ছিল বিদ্রোহী আরএসএফকে, কারণ তাদের কন্ট্রোলে থাকা খনিগুলো থেকে তারা সস্তায় সোনা পাচ্ছিল। মানে একদিকে ভূরাজনীতি আর অন্যদিকে স্রেফ ব্যবসা। এই লড়াইটা কিন্তু এখন আর শুধু ছায়াযুদ্ধে আটকে নেই, এটা এখন খোলা মাঠে চলে এসেছে। আর এই মাঠটা হলো অর্থনীতির। লড়াইটা এখন তেল আর সোনার বাজারকে কন্ট্রোল করবে তা নিয়ে। তেলের ব্যাপারটা বেশ জটিল। ওপেক, যেটা মূলত সৌদি আরব চালায়, তারা চায় তেলের উৎপাদন কমিয়ে দাম ঠিক রাখতে। কিন্তু আমির শাহীর গল্পটা অন্য। তাদের রিয়েল এস্টেট, ট্যুরিজমের মতো বড় বড় প্রজেক্টের জন্য প্রচুর টাকা দরকার। আর সেই টাকা আসবে কোথা থেকে? তেল বিক্রি করে। তাই তারা তেল উৎপাদন বাড়াতে চায়। আর এটাই সৌদি আরবের পুরো স্ট্র্যাটেজিকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। যখন সামরিক আর অর্থনৈতিকভাবে একে অপরকে বিশ্বাস করা যায় না, তখন কি হয়? নতুন বন্ধু খুঁজতে হয়। ঠিক এটাই হচ্ছে এখন। পুরনো জোট ভেঙে গিয়ে দুই দেশই এখন নতুন প্রতিযোগী নিরাপত্তা পার্টনার খুঁজছে। ঘটনাগুলো ঘটছে একদম ডোমিনো এফেক্টের মতো। দেখুন, ২০২৫ সালে সৌদি আরব পাকিস্তানের সাথে একটা প্রতিরক্ষা চুক্তি করল। পাকিস্তান কিন্তু একটা পারমাণবিক শক্তিধর দেশ। আমির শাহী এটাকে নিজেদের জন্য সরাসরি হুমকি হিসেবে দেখল। সাথে সাথে তারাও চাল দিল। তারা ভারতের সাথে নিজেদের প্রতিরক্ষার সম্পর্ক আরও মজবুত করল, এমনকি ইসরায়েলের সাথেও ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা শুরু করল। মানে পুরো অঞ্চলের ক্ষমতার সমীকরণই বদলে যাচ্ছে চোখের সামনে। এখন প্রশ্ন আসতে পারে, এটা তো ওদের নিজেদের সমস্যা, এর সাথে বাকি বিশ্বের কি সম্পর্ক? না, ব্যাপারটা এত সহজ নয়। এই দুই শক্তির লড়াইয়ের প্রভাব শুধু পশ্চিম এশিয়ায় থাকবে না, এর ঢেউ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। কি হতে পারে? প্রথমত, সারা পৃথিবীর তেলের বাজারে একটা বড়সড় ধাক্কা লাগতে পারে। দাম কোথায় গিয়ে দাঁড়াবে কেউ জানে না। দ্বিতীয়ত, ভারতের মতো দেশ, যাদের অর্থনীতি অনেকটাই আমদানিকৃত তেলের উপর নির্ভরশীল, তারা বিশাল অর্থনৈতিক ঝুঁকির মধ্যে পড়বে। আর সবশেষে, এই দুই বড় শক্তির দ্বন্দ্বে পশ্চিম এশিয়ায় একটা পাওয়ার ভ্যাকিউম বা ক্ষমতার শূন্যতা তৈরি হতে পারে। আর ইতিহাস বলে, ক্ষমতার শূন্যতা সবসময় আরও বড় সংঘাত ডেকে আনে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই, এই দুই লৌহ ভাইয়ের দূরত্ব কি আরও বাড়বে? আর যদি বাড়তেই থাকে, তাহলে পশ্চিম এশিয়া কি আরও একটা ভয়ঙ্কর নতুন সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে?
উত্তরটা হয়তো সময়ই দেবে, কিন্তু সেই উত্তরের জন্য বিশ্বকে হয়তো একটা চড়া মূল্য দিতে হতে পারে।